গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জেনিফার এবং তার পুরো টিম একটি পুরনো হন্টেড হাউসের ভিতরে আটকে আছে। চারিদিকে আতঙ্কের পরিবেশ। এরই মধ্যে একটি ভয়ঙ্কর আত্মা তাদের দলের একজনকে হত্যা করে ফেলে। সবাই বুঝতে পারে তারা যে বিপদের মধ্যে পড়েছে সেটা কোনো সাজানো নাটক নয়। কিন্তু কিভাবে তারা এই বাড়িতে আটকে গেল সেটা জানতে আমাদের গল্পটার কয়েকদিন পিছিয়ে নিয়ে যেতে হবে। একদিন প্রেমা আর কার্তিক শহর থেকে অনেক দূরে একটি নির্জন জঙ্গলের মধ্যে গাড়ি থামিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছিল। হঠাৎ প্রেমার মনে হয় তাদের আশেপাশে তারা দুজন ছাড়াও আরও কেউ আছে। কার্তিক অবশ্য কিছুই দেখতে পায় না, কিন্তু পর মুহূর্তে এক অদৃশ্য শক্তি প্রেমাকে গাড়ি থেকে টেনে জঙ্গলের গভীরে নিয়ে যায়। কার্তিক প্রেমাকে বাঁচাতে তার পেছনে ছুটে যায় এবং জঙ্গলের মধ্যে একটি পুরনো বাড়িতে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। প্রেমাকে জ্ঞান ফেরানোর পর দুজনই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু গাড়ির কাছে পৌঁছানোর আগেই সেই অদৃশ্য আত্মা কার্তিককে ধরে ফেলে। অদ্ভুত ব্যাপার হলো আত্মাটি প্রেমাকে আক্রমণ করতে পারে না, কারণ তাদের কাছেই থাকা একটি ছোট্ট মন্দির সেই আত্মাকে আটকে রাখছিল। শেষ পর্যন্ত আত্মাটি কার্তিককে জঙ্গলের ভিতরে নিয়ে যায় আর প্রেমা অসহায় অবস্থায় সব কিছু দেখতে থাকে। এরপর গল্প চলে যায় ডার্ক টেলস নামে একটি জনপ্রিয় চ্যানেলের স্টুডিওতে। এই চ্যানেলে মূলত ভূত, আত্মা এবং প্যারানর্মাল ঘটনার গল্প মানুষের সামনে তুলে ধরা হয়। সেখানেই আসল প্রেমাকে ডেকে আনা হয়। প্রেমা নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সবাইকে জানায়। এই চ্যানেলের পরিচালক ছিল জেনিফার। সে ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী, উচ্চ আকাঙ্ক্ষী এবং নিজের সিদ্ধান্তে অটল। টিআরপি বাড়ানোর জন্য প্রয়োজনে সে গল্পের অনেক কিছুই নিজের মতো করে পরিবর্তন করে দিত। তার এই পদ্ধতি লেখক কানকের একদমই পছন্দ ছিল না, কিন্তু জেনিফারের সিদ্ধান্তেই চ্যানেলটি প্রচুর টিআরপি এবং জনপ্রিয়তা পাচ্ছিল বলে কেউ তাকে খুব বেশি কিছু বলতে পারত না। টিমে ছিল ক্যামেরাম্যান অশ্বিন, যে অনেক দিন ধরেই জেনিফারকে ভালোবাসত, কিন্তু কোনোভাবেই সে নিজের মনের কথা বলতে পারত না। এছাড়া ছিল এডিটর সালিম, লেখক কানক, প্রোগ্রাম প্রডিউসার ভলগা এবং আর্ট ডিরেক্টর শেখর ও তার প্রেমিক কলা। শেখরের একটি অদ্ভুত ক্ষমতা ছিল, সে মাঝে মাঝেই ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পেত। একদিন পার্টির মধ্যে হঠাৎ শেখর একটি ভয়ঙ্কর ভিশন দেখে। সে দেখতে পায় কালা বাড়ি ফিরে যাওয়ার সময় একটি কাঁচের গ্লাস ভেঙে তার গলায় ঢুকে যায় এবং সে মারা যায়। ভিশন দেখেই শেখর কলার পিছনে ছুটে যায়, আর ঠিক যখন কাঁচের টুকরোটি কলার গায়ে লাগতে যাচ্ছিল শেখর তাকে বাঁচিয়ে ফেলে, তবে নিজের হাত গুরুতরভাবে আহত করে। হাসপাতালে যাওয়ার পর শেখরের হাত থেকে একটি তাবিজ পড়ে যায়। এই তাবিজ থেকে তার বাবা বুঝতে পারেন সমস্যা অনেক গভীর, কারণ শেখরের বাবা সাধারণ মানুষ নন, তিনি একজন তান্ত্রিক। আর এখানেই সিরিজের প্রথম পর্ব শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বের শুরুতে ডার্ক টেলসের আরও একটি ভয়ঙ্কর গল্প দেখানো হয়, কিন্তু এই গল্পটি প্রচার হওয়ার পর চ্যানেলটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। রাইভাল চ্যানেলগুলোও তাদের নিয়ে ট্রোল করতে শুরু করে, এমনকি বিভিন্ন সংগঠনও তাদের বিরুদ্ধে কথা বলতে থাকে। চ্যানেলের মালিক রাম এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিনিয়োগকারীরাও এই চ্যানেলে টাকা দিতে চায় না। শেষ পর্যন্ত রাম ডার্ক টেলস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে পুরো টিম ছড়িয়ে পড়ে এবং সবাই নতুন চাকরি খুঁজতে শুরু করে। কিন্তু জেনিফার হার মানার মানুষ ছিল না। সে তার টিমকে শুধু সহকর্মী হিসাবে দেখত না, বরং একটা পরিবারের মতো মনে করত। তাই সে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যায়। একদিন জেনিফারের বাড়িতে বসে সবাই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। তখনই জেনিফারের চোখ পড়ে শেখরের গলায় থাকা তাবিজের দিকে। শেখর জানায় তার বাবা তাকে তাবিজটি দিয়েছে। এরপর জেনিফার একটি অবাক করা সত্যি প্রকাশ করে। সে জানায় একদিন সে শেখরের বাড়িতে গিয়ে নিজের চোখে দেখেছিল শেখর মাটির উপরে শূন্যে ভাসছিল। শেখর নিজেও এই ব্যাপারটি কিছু জানতো না, তাই জেনিফার তার বাবার সঙ্গে দেখা করে। শেখরের বাবা জানান ছোটবেলা থেকেই শেখর আত্মাদের নিজের দিকে আকর্ষণ করে। অনেক আত্মাই তাকে পজেস করে তার শরীর দখল করতে চায়। এই কারণেই ছোটবেলা থেকেই তাকে ওই তাবিজ পরিয়ে রাখা হয়েছে। তাবিজটি আসলে একটি প্রোটেক্টেড সিলের মতো কাজ করে, যার কারণে কোনো আত্মা সহজে শেখরকে পজেস করতে পারে না। এই কথাগুলো শুনে জেনিফারের মাথায় একটি ভয়ঙ্কর আইডিয়া আসে।
সে সিদ্ধান্ত নেয় এবার তারা কোনো সাজানো ভূতের গল্প করবে না, তারা সত্যিকারের একটি হন্টেড হাউস থেকে লাইভ টেলিকাস্ট করবে। এরপর জেনিফার এবং তার টিম একটি সত্যিকারের হন্টেড হাউস খুঁজতে শুরু করে। অবশেষে সালমা এমন একটি বাড়ির সন্ধান পায় যেখানে সেন বেগম নামে এক মহিলা তার ছেলে, স্ত্রী ও মেয়ে ওভিয়ার সঙ্গে থাকত। সেন বেগমের স্বামী দুবাইয়ে কাজ করত এবং তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই যখন তারা খুব কম দামে এই বিশাল বাড়িটি কেনার সুযোগ পায় তখন তারা আর দ্বিতীয়বার ভাবেনি। কিন্তু বাড়িটিতে ওঠার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। তারা দৈনন্দিন কাজ করতে পারত কিন্তু বাড়িটি ছেড়ে বাইরে যেতে পারত না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল স্ত্রী। অদৃশ্য কোনো কিছুর ভয়ে সে সবসময় আতঙ্কিত থাকত। নতুন কাউকে দেখলেই ভয় পেত এবং কারোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারত না। স্ত্রী সারাক্ষণ একটি অদৃশ্য বন্ধুর সঙ্গে খেলতো। জেনিফার যখন এই ঘটনাগুলো জানতে পারে তখন সে সেন বেগমকে লাইভ টেলিকাস্ট করার প্রস্তাব দেয়। সেন বেগম প্রথমে রাজি হয় না, পরে একটি শর্ত দেয়, শুটিং শুরু হওয়ার আগে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে, কারণ সে জানতো এই বাড়ির ঘটনা প্রকাশ্যে চলে এলে ভবিষ্যতে কেউ এই বাড়িটা কিনতে চাইবে না। রাম শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে বাড়িটি 10 লক্ষ টাকায় কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতে সেখানে অ্যাপার্টমেন্ট তৈরি করার পরিকল্পনা করে। এরপর শুরু হয় শুটিংয়ের প্রস্তুতি, কিন্তু জেনিফারের আসল পরিকল্পনা ছিল আরও অন্যরকম। সে কিছু অভিনেতাকে ভাড়া করে আনে যাতে তারা ভূতের অভিনয় করবে এবং দর্শককে আরও ভয় দেখানো যায়। অর্থাৎ পুরো লাইভ টেলিকাস্টের পরিকল্পনাই ছিল টিআরপি পাওয়ার জন্য। আসলে তারা জানতো না এই বাড়ির ভিতরে সত্যিকারের ভয় তাদের জন্য অপেক্ষা করছে। অবশেষে শুটিংয়ের দিন চলে আসে। টিমকে 2 ভাগে ভাগ করা হয়। এক দল বাড়ির ভিতরে থেকে ভিডিও শ্যুট করবে আর অন্য দল বাইরে থাকা ভ্যানে বসে এডিটিং এবং ব্রডকাস্টের কাজ করবে। তবে তারা একটি বড় ভুল করে। বাড়ির ভিতরে যাওয়ার সময় সবাইকে নিজের মোবাইল ভ্যানে রেখে যেতে বলা হয়। এরপর শুরু হয় লাইভ শো। সেন বেগমের সাক্ষাৎকার থেকে জানা যায় স্ত্রী মানুষকে চিনতে না পারার কারণে স্কুলেও যাওয়া বন্ধ করে দিয়েছে। সে সারাদিন সেই অদৃশ্য বন্ধুর সঙ্গে খেলতো। শুরুতে সবকিছু জেনিফারের পরিকল্পনা অনুযায়ী চলছিল। টিআরপি দ্রুত বাড়তে থাকে। জেনিফারও অত্যন্ত খুশি, কিন্তু হঠাৎ তাদের ভাড়া করা অভিনেতাদের মধ্যে একজনকে সত্যিকারের আত্মা পজেস করে ফেলে। তারপর সেই আত্মা ভয়ঙ্করভাবে তার ঘাড় মটকে তাকে হত্যা করে। সবাই হতভম্ব হয়ে যায়। আর এটাই সেই ঘটনা যেটা আমরা গল্পের একেবারে শুরুতে দেখেছিলাম। মৃত্যুর পর সবাই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখে সমস্ত দরজা এবং জানালা ভিতর থেকে বন্ধ। একটি দরজা খোলা মনে হলেও তারা সেখানে পৌঁছানোর আগেই সেটি বন্ধ হয়ে যায়। সবাই যখন জেনিফারকে দোষ দিতে শুরু করে, তাদের অভিযোগ জেনিফার সব কিছু জেনেও শুধুমাত্র টিআরপির জন্য তাদের এখানে নিয়ে এসেছে। কিন্তু তখনই আমরা একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জেনিফার যখন প্রথমবার সেন বেগমের বাড়িতে এসেছিল তখন সে স্ত্রীকে কারোর সঙ্গে খেলতে দেখেছিল, আর ভালো করে তাকাতেই জেনিফার সেই অদৃশ্য আত্মাটিকেও দেখতে পেয়েছিল, কিন্তু সে কাউকেই কিছু বলেনি। অর্থাৎ জেনিফার আগে থেকেই কিছুটা বুঝেছিল যে এই বাড়িতে সত্যিকারের কোনো আত্মা রয়েছে। ঠিক তখনই আত্মাটি সেন বেগমকে চুল ধরে টেনে একটি ঘরে ছুঁড়ে ফেলে দেয়। সেন বেগম অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচাতে স্ত্রী এবং ওভিয়া ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর তখনই আত্মাটা দরজা বন্ধ করে দেয়। একই সঙ্গে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সব কিছু লাইভ টেলিকাস্ট হচ্ছিল। বাইরে বসে দর্শকরাও সব কিছু দেখতে পাচ্ছিল, কিন্তু তারা এটাকে এখনও একটা সাজানো নাটক বলেই মনে করছিল। এদিকে বাড়ির ভিতর থেকে জেনিফার ওয়াকি টকির মাধ্যমে সেলিমকে লাইভ ব্রডকাস্ট বন্ধ করতে বলে, কিন্তু সেলিম জানায় সে চেষ্টা করেও ব্রডকাস্ট বন্ধ করতে পারছে না। এরপর জানা যায় বেশি টিআরপি পাওয়ার আশায় রাম নিজেই ব্রডকাস্ট বন্ধ করতে নিষেধ করেছে। এদিকে পুলিশ ও মিডিয়া ঘটনাস্থলে পৌঁছে যায়। অন্যদিকে বাড়ির ভিতরে সবাই 2 দলে ভাগ হয়ে যায়। শেখর, কালা এবং আরবিন মিটার বক্সের দিকে যায় যাতে তারা বিদ্যুৎ সংযোগ ঠিক করতে পারে। অন্যরা ছাদ দিয়ে বের হওয়ার পথ খুঁজতে থাকে,
কিন্তু এরই মধ্যে আত্মাটি অরবিন্দকে পজেস করে ফেলে। সে জেনিফারের উপর হামলা চালায়। ঠিক তখনই অশ্বিন একটি চেয়ার দিয়ে অরবিন্দের ওপর আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। ফলে তার পজেশন সাময়িকভাবে ভেঙে যায়। কিন্তু আত্মাটি থামেনি। সে এবার দলের আরেকজনকে পজেস করে নেয়। বাইরে থাকা মানুষগুলো অসহায়ভাবে সব কিছু দেখতে থাকে। তারা ভিতরে থাকা মানুষদের সাহায্য করতে পারছিল না। এরপর পুলিশ অফিসার এসিপি গুরু ঘটনাস্থলে পৌঁছে যায়। তাকে পুরো পরিস্থিতি জানানো হয়। পুলিশ অফিসার একটি দরজা খোলার চেষ্টা করে। অন্যদিকে শেখর এবং কলা মিটার রুমে গিয়ে বিদ্যুৎ সংযোগ ঠিক করে ফেলে। আলো জ্বলে ওঠে, কিন্তু হঠাৎ এক পুলিশ সদস্য ভয়ঙ্কর ইলেকট্রিক শক খেয়ে অজ্ঞান হয়ে যায়। এসিপি গুরু পরীক্ষা করে বুঝতে পারে শুধু একটি দরজা নয়, বাড়ির সব দরজা এবং জানালার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আত্মাটি পুরো বাড়িটিকে যেন একটি ইলেকট্রিক প্রিজন বানিয়ে ফেলেছে। কেউ ভিতরে ঢুকতে পারছে না, আবার ভিতরে থাকা কেউ বের হতে পারছে না। সময় যত এগোতে থাকে সবার ভয় তত বাড়তে থাকে, কারণ ভোর হবার আগেই তাদের সবাই মারা যেতে পারে। ঠিক তখন সেন বাগমের মোবাইলটি জেনিফারের হাতে আসে। এটাই তাদের জন্য একমাত্র আশার আলো, কিন্তু ফোনের চার্জ ছিল না। তারা অশ্বিনের পাওয়ার ব্যাংক খুঁজতে শুরু করে। অন্যদিকে এসিপি গুরু বাইরে থেকে ইলেকট্রিক অফিসের সাহায্যে বাড়ির মূল পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। এবার দরজা জানালার ইলেকট্রিক কারেন্ট বন্ধ হয়ে যায়, কিন্তু দরজা ভাঙতে গেলেই আত্মাটি তাদের পিছনে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সেন বাগমের জ্ঞান ফিরে আসে। সে সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে, কিন্তু ঠিক তখনই আত্মাটি ওয়াসিকে পজেস করে নেয়। সেন বাগমকে বাতাসে তুলে আত্মাটি স্পষ্ট করে দেয় সে কাউকে এই বাড়ি থেকে বের হতে দেবে না। যারা তাদের এখান থেকে নিয়ে যেতে এসেছে তাদেরও সে মেরে ফেলবে। এসিপি গুরু তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। সে আগে সমস্ত ফুটেজ দেখতে শুরু করে, আর সেখানেই সে একটি কমন প্যাটার্ন খুঁজে পায়। আত্মাটি তখনই কাউকে পজেস করে আক্রমণ করছে যখন সেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার কথা বলছে। অর্থাৎ আত্মাটির আসল উদ্দেশ্য হলো কাউকে এই বাড়ি থেকে বের হতে না দেওয়া। এদিকে জেনিফার অবশেষে পাওয়ার ব্যাংক খুঁজে পায় এবং সেন বাগমের ফোনটি চালু করতে সক্ষম হয়। সে সঙ্গে সঙ্গে এসিপি গুরুকে ফোন করে। এসিপি গুরু তাকে একটি পরিকল্পনা দেয়। যেহেতু আত্মাটি ওভিয়ার শরীর দখল করে আছে, তাই জেনিফারকে তাকে এমনভাবে বোঝাতে হবে যেন তারা সেন বাগম এবং তার সন্তানদের এই বাড়িতে রেখেই চলে যাচ্ছে। আত্মাটি যদি বিশ্বাস করে কেউ তাদের এখান থেকে নিয়ে যাচ্ছে না, তাহলে হয়তো সে শান্ত হয়ে দরজা খুলে দেবে। জেনিফার ঠিক সেটাই করে। কিছুক্ষণ পর আত্মাটি বিশ্বাস করে যে তারা চলে যাচ্ছে এবং সব দরজা খুলে দেয়। কিন্তু তখনই শেখর একটি ভুল করে বসে। সে স্ত্রীকে নিয়ে সত্যি বাইরে বের হওয়ার চেষ্টা করে। আত্মা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কি হচ্ছে। সব দরজা আবারও বন্ধ হয়ে যায় এবং আত্মাটি সবাইকে পজেস করতে শুরু করে। এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আত্মাটি সেন বাগমকে পজেস করে তাকে হত্যা করে। এরপর সে শেখরকে পজেস করতে চায়, কিন্তু শেখরের তাবিজ তাকে রক্ষা করে। আত্মাটি বুঝতে পারে তাবিজ থাকার কারণে শেখরকে পজেস করা সম্ভব নয়, তাই সে অন্যদের ওপর আক্রমণ করতে শুরু করে। এটা দেখে শেখর একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে নিজের তাবিজ খুলে ফেলে, কারণ শেখর জানতো এই তাবিজটাই আত্মাদের তার কোনো ক্ষতি করতে দিচ্ছে না। তাবিজ খুলে ফেললে আত্মাটি তাকে পজেস করবেই, আর ঠিক সেটাই হয়। আত্মাটি শেখরকে পজেস করে নেয়, কিন্তু শেখর নিজের ক্ষমতা ব্যবহার করে আত্মাটিকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং বাকিদের সেখান থেকে পালিয়ে যেতে বলে। এখানে আমরা বুঝতে পারি শেখর আসলে নিজের জীবন উৎসর্গ করেই সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। আত্মাটি তখন স্ত্রীকে নিয়ে খেলতে শুরু করে। শেখর বুঝতে পারে এই আত্মাটির আচরণ অনেকটা একটি শিশুর মতো। সে স্ত্রীকে নিয়ে আত্মাটিকে ব্যস্ত রাখে। তারপর সুযোগ বুঝে জেনিফার বাইরে থেকে ঘরের দরজা লক করে দেয়। ফলে আত্মাটি এবং শেখর দুজনেই ঘরের ভিতরে আটকে যায়। এরপর শেখর জানালা দিয়ে ছাদে উঠে যায়। তারপর শেষ পর্যন্ত সেখান থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। শেখরের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত দরজা খুলে যায়। সবাই শেষ পর্যন্ত বেঁচে বাইরে আসতে পারে। এরপর আমরা জানতে পারি এতক্ষণ যে আত্মাটি সবাইকে ভয় দেখাচ্ছিল তার নাম ছিল চীনা। বহু বছর আগে সে তার মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকতো।
চীনা ছিল খুব সরল স্বভাবের একটি ছেলে। সে সারাদিন শিশুদের সঙ্গে খেলতে চাইতো, কিন্তু অন্যরা তার আচরণকে স্বাভাবিকভাবে নিত না। সবাই তাকে পাগল মনে করত এবং নিজেদের সন্তানদের তার সঙ্গে খেলতে দিত না। চীনার সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার ফুটবল, কিন্তু তার কোনো বন্ধু ছিল না। একদিন একাকিত্ব আর রাগে সে বাড়ির ভিতরে চিৎকার করতে শুরু করে। তার মা তাকে থামাতে এলে চীনা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার মায়ের হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। কিন্তু ছোট্ট চীনা বুঝতেই পারেনি যে তার মা মারা গেছে। তার মনে হয়েছিল তার মা শুধু ঘুমিয়ে আছে। এদিকে চীনা নিজেও বাড়ির ভিতরে আটকে ছিল। সে ঠিকভাবে দরজা খুলতে পারত না। একদিন সে বাইরে কয়েকটি শিশুকে খেলতে দেখে তাদের কাছে যাওয়ার জন্য ছাদের দিকে যায়, কিন্তু সেখান থেকে তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। পরে মানুষ জানতে পারে এই বাড়িতে মা এবং ছেলে দুজনেই মারা গিয়েছিল, কিন্তু চীনার আত্মা সেই বাড়ি ছেড়ে যেতে পারেনি। কয়েক বছর পর সেনবাগম খুব কম দামে বাড়িটি কিনে সেখানে সন্তানদের নিয়ে থাকতে শুরু করে। বাড়িতে আসার প্রথম দিনই শ্রী চীনার পুরনো ফুটবলটি খুঁজে পায়। চীনা তখন শ্রীকে নিজের বন্ধু মনে করে নেয়। সে চায় না শ্রী তাকে ছেড়ে কোথাও চলে যাক। ধীরে ধীরে শ্রীও সেই অদৃশ্য বন্ধুর সঙ্গে খেলতে শুরু করে, কিন্তু সেনবাগম কিছুই বুঝতে পারেনি। এক রাতে চীনা শ্রীকে ঘুম থেকে তুলে খেলতে চায়, কিন্তু শ্রী ঘুম থেকে না ওঠায় চীনা রেগে যায়। আর তখনই শ্রী প্রথমবার চীনার ভয়ঙ্কর রূপ দেখতে পায়। এই ঘটনার পর থেকেই তার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। সবশেষে গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা জেনিফারকে কুর্গের সুন্দর পাহাড়ি পরিবেশে দেখতে পাই। এখানেই জানা যায় সেই ভয়ঙ্কর ঘটনার পর জেনিফার শ্রী এবং ওয়াভিয়াকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছে। সব কিছু স্বাভাবিক মনে হলেও শেষ মুহূর্তে শ্রী জেনিফারকে বলে সে শেখারের সঙ্গে খেলতে যাচ্ছে। কথাটা শুনে জেনিফার থমকে যায়, কারণ শেখার তো আর জীবিত নেই। ঠিক তখনই আমরা দেখতে পাই শেখারের আত্মা ধীরে ধীরে একটি আকৃতি ধারণ করছে। অর্থাৎ গল্প এখানে শেষ হলেও ভয়টা শেষ হয়নি। যে শেখর নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচিয়েছিল, তার আত্মাও কি এখন শ্রীকে নিজের বন্ধু বানাতে চাইছে, নাকি তার সঙ্গে অন্য কিছু ঘটেছে? এই প্রশ্নের উত্তর না দিয়েই শেষ হয়ে যায় লাইভ টেলিকাস্টের সিরিজ। আর এটাই এই গল্পের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সমাপ্তি। তো বন্ধুরা, এই ছিল লাইভ টেলিকাস্টের সম্পূর্ণ গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। এছাড়া এমনই সব রহস্যময় ও হরর মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।